করোনায় মৃত্যু ১০০ ছাড়ালো, একদিনে মারা গেলেন ১০ জন, শনাক্ত সর্বোচ্চ ৪৯২। ঢাকা ও নারায়ণগঞ্জের পর এবার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর। গতকালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছি। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় ২০% কাছাকাছি। করোনার তথ্য গোপন করে সেবা নেয় আক্রান্ত ২৫০-র বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, কোয়ারেন্টিনে আরও কয়েক গুণ। আমাদের এখানে গতকালকের রিপোর্ট পর্যন্ত আপনার ২৪ জন চিকিৎসক আক্রান্ত। ইমার্জেন্সি এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ইউজুয়াল পেশেন্টের সাথে চলে আসছে। পিপিইতে যদি ফল্টই থাকে তাহলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুতে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ে ৬৪ সচিবকে দায়িত্ব বন্টন। বোরো মৌসুমে ২২ উপজেলা থেকে কৃষক অ্যাপে ধান কিনবে সরকার, কেজি প্রতি মূল্য এবারও ২৬ টাকা। প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম থেকে হাওড়ে পাঠানো হলো ৫০০ শ্রমিক। সরবরাহ স্বাভাবিক থাকলেও পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে বাড়ছে ভোগ্যপণ্যের দাম, খুচরা বাজারে ঊর্ধ্বগতি। ভেঙে পড়েছে রাজধানীর অনেক এলাকার লকডাউন, স্বাস্থ্যবিধি না মানার কারণে বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে মামলা। একশো ছাড়ালো কোভিড-19-এ দেশে মৃত্যুর সংখ্যা। একদিনে মারা গেছেন ১০ জন, সুস্থও হয়েছেন ১০ জন। তবে আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২,৭৭৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি ৩,০০০-এর কাছাকাছি। অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। গোটা পৃথিবী থমকে আছে অদৃশ্য করোনার থাবায়। বাংলাদেশেও দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু আক্রান্তের তালিকা। ঢাকার মধ্যে ৫ জন। সোমবারের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, একদিনে সর্বোচ্চ ২৭৭৯ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন। মৃত্যুবরণ করা ও সুস্থ হওয়া মানুষের সংখ্যা সমানে সমান। যে ১০ জন মারা গেছেন তাদের সবার বয়স ৪০-এর উপর। এ পর্যন্ত মোট সুস্থ ৮৫ জন হলেও করোনা শনাক্ত হয়েছে প্রায় ৩,০০০ মানুষের দেহে। আসলেও একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছি। যে নমুনা আমরা গত ২৪ ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে ৪৯২ জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি ২,৯৪৮ জন। তবে নতুন করে গাজীপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরপরই আছে কিশোরগঞ্জ ও নরসিংদী। তবে ঢাকা ও নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা আগের মতোই সর্বাধিক। গাজীপুরের আক্রান্তের সংখ্যা ১৯.৫%, কিশোরগঞ্জেও ১৩.৫% এবং নরসিংদীতে ৬%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। বুলেটিনে জানানো হয়, N95 মাস্ক বাংলাদেশে তৈরি হয় না। সরকার যে মাস্কগুলো বিতরণ করছে সেগুলো মানসম্মত বলেও জানানো হয়। তবে সাধারণ জনগণ ঘরে তৈরি ৩ স্তরের মাস্কও ব্যবহার করতে পারেন। ওষুধ সামগ্রী যেমন সিরিঞ্জ বা ডিসপোজেবল বা অন্যান্য মাস্ক তৈরি করেন, এগুলো মান নিয়ন্ত্রণ এবং এগুলোর মূল্য নির্ধারণ করে থাকেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। অনলাইন বুলেটিনে আক্ষেপ করে জানানো হয়, জনগণ স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকছেন না। আর এভাবে চলার কারণে ঝুঁকি আরও বাড়ছে, যা বড় সংকটের কারণ হতে পারে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের বিস্তারিত থাকছে এবারের বিশ্লেষণে। করোনাকালের ৪৩ দিন, এই ৪৩তম দিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যেটি জানানো হয়েছে তাতে কিন্তু যে পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যাটাকে দাঁড়িয়েছে মোট এ যাবৎকালে বাংলাদেশে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা
948, অর্থাৎ প্রায় 3000-এ পৌঁছে গেছে এই 43তম দিনে এসে করোনা রোগীর সংখ্যা। এবং আমরা যদি পুরো বিষয়টা দেখি, মূল যে সামারিটা যদি দেখি, যে এ পর্যন্ত যে করোনা রোগী রয়েছে, আসলে গত 24 ঘন্টায় কিন্তু নমুনা পরীক্ষা করা হয়েছে 2779টিতে, এবং নতুন করে করোনা সংক্রান্ত হয়েছে কিন্তু প্রায় 500, অর্থাৎ 492 জন। এবং এ পর্যন্ত কিন্তু আসলে যে আক্রান্ত সংখ্যাগুলো যদি আমরা বলি বা অন্যান্য যে বিষয়গুলো বলি, এগুলো কিন্তু আমরা দেখছি যে ক্রমেই কিন্তু বাড়ছে, এবং যতই দিন বাড়ছে, যেহেতু এই যে নমুনা পরীক্ষার যে সংখ্যা, সেই সংখ্যা যেহেতু বাড়ছে, এর সঙ্গেই কিন্তু পাল্লা দিয়ে আসলে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃতের সংখ্যা বাড়ছে। এবং মৃতের সংখ্যা যদি বলি, আজকে কিন্তু দেশে এই মৃতের সংখ্যা 100 পেরিয়েছে, অর্থাৎ 3 অঙ্কের কোটায় গিয়ে পৌঁছেছে। আজকে যে নতুন তথ্য এসেছে সেটি হচ্ছে, আমরা আগের থেকেই জানতাম যে দুটি যে ক্লাস্টার রয়েছে নারায়ণগঞ্জ এবং ঢাকা, এবং এই ক্লাস্টার এরিয়া থেকেই কিন্তু ধীরে ধীরে অন্যান্য জায়গায় ছড়িয়েছে। কিন্তু গত দুদিন ধরে আমরা কিন্তু নারায়ণগঞ্জের পরে কিন্তু গাজীপুরকে একটি ক্লাস্টার হিসেবে ধরা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে যে বলা হয়েছে, নরসিংদী এবং কিশোরগঞ্জ আরও দুটি নতুন ক্লাস্টার। এবং ক্লাস্টার বলতে যেটা বোঝানো হচ্ছে, এই সব এলাকায় অল্প জায়গার মধ্যেই কিন্তু বেশি সংখ্যক রোগী পাওয়া যাচ্ছে। এবং মৃতের যে সংখ্যা, গত 24 ঘন্টায় যদি আমরা বলি, মৃতের সংখ্যা 60 বছরের ঊর্ধ্বে 4 জন, 51 থেকে 60-এর মধ্যে আছে 4 জন, এবং 41 থেকে 50-এর মধ্যে 2 জন, অর্থাৎ এই বয়সটার মধ্যেই মৃতের সংখ্যাটা বেশি ঘুরছে। এবং আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরই বারবারই বলছে, বিশেষ করে লকডাউন বা ক্লাস্টার এরিয়ার কথা তারা গুরুত্বই দিচ্ছেন, পাশাপাশি অন্য এলাকায় মানুষজনকে বারবারই কিন্তু তারা তাগিদ দিচ্ছেন ঘরে থাকলেই আসলে সুস্থ থাকা যাবে। তো এই ছিল আজকের যে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন, তার সারাংশ। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের অন্তত অর্ধশত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেলের 9 জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিএমএইচের 8 জন চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন, বিডিএফ। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সারা দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন 170 জনের বেশি চিকিৎসক। আর রাজধানীতে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেলে 25 জন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে 9 জন চিকিৎসক। আক্রান্ত হওয়ার কারণ মূলত পর্যাপ্ত মাস্ক, পিপির অভাব। ব্যাপারটা হচ্ছে, আমরা একটা সার্জিক্যাল টিমের অংশ, সেখানে একজন নার্স পজিটিভ ছিল এবং উনি কাউকেই বলেন নাই যে উনি পজিটিভ। আমাদের এখানে গতকালকের রিপোর্ট পর্যন্ত আপনার 24 জন চিকিৎসক আক্রান্ত, আর নার্স আর হসপিটালে 4র্থ শ্রেণী কর্মচারী বা ওয়ার্ড বয় যারা থাকে, এরা সহ এই সংখ্যাটা অ্যারাউন্ড 50। ম্যান পাওয়ারটা এখন অনেক, মানে প্রায় 20 থেকে 10% নেমে আসছে আর কি। কারণ অনেকে আক্রান্ত, অনেকে কোয়ারেন্টাইন, এখনো যারা সেবা কার্যক্রম চালাই যাচ্ছে, এরা যে আগামীকাল বা পরশুদিন আক্রান্ত হবে না, এটা তো বলা যাচ্ছে না, কারণ এই জায়গাটা এখন একটা এপি সেন্টারের মতো হয়ে গেছে। চিকিৎসকদের এভাবে আক্রান্ত হওয়ার পেছনে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর সংকট আর রোগীদের তথ্য লোকানোর প্রবণতাকে দায়ী করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। যে হারে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, আমাদের ভয় হলো কিছুদিন পরে আপনার চিকিৎসা দেওয়ার মতো আপনার চিকিৎসক থাকবে কিনা। পিপিইতে যদি ফল্টই থাকে, তাহলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। আরেকটা জিনিস হলো, রোগীরা আপনার হিস্ট্রি লুকিয়ে আপনার হাসপাতালে ভর্তি হচ্ছে। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কর্মীটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান সিলেট ওসমানী মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তথ্য গোপন করে চিকিৎসা নেয় একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন হাসপাতালের বিভাগ। ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা 250 ছাড়িয়েছে। কোয়ারেন্টিনে গেছেন অন্তত আরও কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের সচেতন ও চিকিৎসকদের সেবাদানে সতর্ক করা না গেলে কোভিড মোকাবিলায় বিপর্যয়ে পড়বে বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ রোগীদের সেবা দিতে সব হাসপাতালে আলাদা কর্নার খোলার তাগিদ দেন তারা। মুজাহিদ শুভ রিপোর্ট। সারা দেশে আক্রান্ত হওয়া চিকিৎসকদের 90%ই সাধারণ হাসপাতালের। এসব হাসপাতালে আগের নিয়মে সেবা অব্যাহত থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের হার বাড়ছেই। ডেল্টা, আনোয়ার খান মডার্ন, ইনসাফ বারাকা হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মতো সাময়িক সেবা বন্ধের তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নাম।
সম্প্রতি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু অবস্থায় লক্ষণ প্রকাশ পাওয়া রোগীর পরীক্ষা করতে চাইলে পরিবার তার কোভিড-19 আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। এরপরই বন্ধ করে দেয়া হয় সিসিইউ। কোয়ারেন্টাইনে চলে যান 21 জন চিকিৎসক ও 12 জন নার্স। আলটিমেটলি কিন্তু এটা ডিটেক্ট হচ্ছেই, এবং যখন ডিটেক্ট হচ্ছে তখন রোগীও বিপদে পড়ছে, তার থেকে বড় বিপদে পড়ছে হাসপাতাল এবং চিকিৎসকরা। অন্যদিকে তথ্য গোপন সহ না জেনে চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 5টি বিভাগের বেশ কয়েকটি ইউনিটের সেবা বিঘ্নিত হয়। কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকা প্রায় অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যায়ক্রমে পরীক্ষা করার কথা জানান ডিএমসি কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট রয়েছে, উনি না বলে বলেছেন পেটে ব্যথা হচ্ছে, এবং আলটিমেটলি শ্বাসকষ্ট হলো, ওই ভদ্রলোককে বাঁচানো গেল না। এই রোগীরা কিন্তু আমাদের ইমার্জেন্সি এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ইউজুয়াল পেশেন্টের সাথে চলে আসে। এই যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশের অন্যান্য হসপিটালে তো আরও তীব্র, ডক্টরের উপর ইনফ্লুয়েন্স করে তারা একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। তথ্য গোপনের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরকারকে সবার সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এবং জনগণ দুজনেরই দায় আছে। সরকারকে এটা এমনভাবে প্রচারণা এবং কর্মক্ষেত্রে এমনভাবে দেখাতে হবে যে কোভিড হাসপাতালগুলোতে গেলেই মানুষের কোনো কষ্ট হবে না, ওখানে সঠিকভাবে ওরা চিকিৎসা পাবে, এবং সমাজের নিশ্চয়তা দিতে হবে যে সমাজ থেকে ওরা নিগৃহীত হবে না। রোগীদের তথ্য গোপন বা অসচেতনতায় কোভিড যুদ্ধে ক্রমাগতভাবে রসদ কমছে বাংলাদেশের। সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে তাই যে কোনো রোগী দেখার আগেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পিপিই পরার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে বৈশ্বিক মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষ আরেকটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব। সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমিত পরিসরে কারখানা খোলা হলেও শ্রমিকদের সুরক্ষা নেওয়ার দায়িত্ব নিতে হবে মালিকদেরকেই। অদৃশ্য এক ভাইরাস আজ সুদৃশ্য পৃথিবীকে স্থবির করে ছেড়েছে। এর থাবায় কান্নার রোল যেন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশেও। কোভিড-19 মহামারী ঠেকাতে মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সোমবার ঢাকা ও ময়মনসিংহের 8 জেলার মাঠ প্রশাসনে কর্মরতদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সচেতনতা মেনেই এই যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে। আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। শেখ হাসিনা জানান, ত্রাণ কার্যক্রম তদারক করতে মন্ত্রণালয়ের সচিবদের জেলাওয়ারি দায়িত্ব দেয়া হয়েছে। রমজানে দেশে খাদ্যের সংকট হবে না উল্লেখ করে উৎপাদন বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন সংশ্লিষ্টদের। আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে আমাদের মজুদ রাখতে পারি, তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়ব না। রমজান মাসে আরো বিশেষভাবে খাদ্য সরবরাহ যাতে হয়, আমরা তার ব্যবস্থা নেব। তৈরি পোশাক কারখানা সীমিত পরিসরে চালানো মালিকদের কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, অপরিকল্পিতভাবে সাধারণ ছুটির মধ্যেও কেন পোশাক শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলো। গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং কীভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে মনে করি যে একদম বন্ধ থাকুক, তাহলে সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে এবং তারা ওভাবে চালু করতে পারবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামগুলো যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তাও তদারক করার নির্দেশ দেন সরকার প্রধান। মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, এই পিপির নাম দিচ্ছে বেশ ভালো, কিন্তু জিনিসগুলি কিন্তু ঠিকমতো বোধহয় যায়নি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম তদারকির জন্য 64 জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের উপর। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জরুরি আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাউকাউস স্বাক্ষরিত কার্যপরিধিতে বলা হয়, জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সচিবরা স্থানীয় জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করোনাকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখবেন তারা। 64 জন সচিবকে নিয়মিত মাঠ পর্যায়ের সামগ্রিক অবস্থা মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবগত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
টানা সরকারি বন্ধে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে বেড়েছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম। তেল, ছোলা, পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 20 টাকা পর্যন্ত। খুচরা বাজারেও দাম বাড়ানো হচ্ছে কয়েক গুণ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানকে সামনে রেখে ছোলার চাহিদা বাড়তে থাকায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। ছোলার মতো বাড়ানো হয়েছে সব ধরনের ডালের দামও। এমনকি খুচরা ভোজ্য তেলের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও সংকট রয়েছে বোতলজাত তেলের। আর আদার দাম কিছুটা কমলো, রসুন এবং পেঁয়াজের দাম বাড়তির দিকে। দাম বাড়ানোর ক্ষেত্রে দেখানো হচ্ছে নানা অজুহাত। দাম বাড়ছে যে এগুলো আপনার সরবরাহ সঠিক পর্যায়ে হচ্ছে না, মিল কারখানাগুলো প্রায় বন্ধ, শ্রমিকের সংকট এবং গাড়ি ভাড়াও ডবল হচ্ছে। কোম্পানির কোনো মাল নেই এখানে, কোনো মাল আপনারা বিক্রি করতে পারতেছেন না, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। অঘোষিত লকডাউন সত্ত্বেও দিনের বেলায় নগরীতে তেমন পরিবহন সংকট থাকে না। খুচরা বাজারগুলোতে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে এই কাজুদ্দিরি বাজার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে প্রতিটি ভোগ্য পণ্যের দাম কেজিতে বাড়ছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। পাইকারি পর্যায়ের 68 টাকা ছোলা, খুচরা বাজারে 75 টাকা। একইভাবে তেল সহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম এখানেও বাড়তি, কিন্তু এখানেও অজুহাতের অভাব নেই। আমরা তো মালই পাইতেছি না, টাকা দিয়ে মাল পাইতেছি না। মাল খাতুনগঞ্জ একই অবস্থা, গত সপ্তাহে যা ছিল এখন বর্তমান অবস্থা পুরোটাই চেঞ্জ করে ফেলছে মালের দাম। আদা পাওয়া যায় না, ইয়া পাওয়া যায় না, কোনো জিনিসও তো পাওয়া যায় না, বাজারে গেলে কাজে নাই। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, যে কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য প্রথমে নিয়ে আসা হয় খাতুনগঞ্জে, এরপর সেখান থেকে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য খুচরা বাজারগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও সংক্রমিত এলাকা হলো লকডাউন ভেঙে পড়েছে মিরপুর এলাকায়। বাজারগুলোতে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব, কোথাও কোথাও খুলেছে চায়ের দোকানও। অলিগলিতে অহেতুক জটলা তো আছেই। স্বামী করোনা রোগে ভুগে চলে যাওয়ার 4 দিনের মাথায় স্ত্রীর মৃত্যু যে গলিতে, সেই গলিতে চলছে অবাধে আসা যাওয়া। লাল কাপড়ের সতর্কতা আর ব্যারিকেড উপেক্ষা করেই এ থেকে মৃতের আত্মীয় বুঝে নিতে বললেন মিরপুর এলাকায় সচেতনতার মাত্রা। লোকজন তাদের নিজেদের সেফটি তারা কন্ট্রোল করে না, তারা অতি উৎসাহিত হয়ে এই রিস্কের ভিতরেও আসে। এখন আমরা তো তাদের গায়ে হাত দিতে পারি না, মুখে বলে যতটুকু পারতেছি সরাই দিচ্ছি। এখন যতদিন না সচেতন হব, এই যে ততদিন এই দেশের কখনো এই পরিস্থিতি উন্নতি হবে। কয়েক গজ দূরে 6 নম্বর বাজার। নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামতে হলো সেনাবাহিনীকে। এদিকে অলিতে গলিতে সুযোগ বুঝে অনেকে খুলেছেন চায়ের দোকান, যদিও সেনা টহল দোকানগুলোর ঝাঁপ নামাতে বাধ্য করে। 3 মাসের বাসা ভাড়া রয়ে গেছে, আমাদের খাবো কি করে, চলবো কি করে, আমাদের সংসারে বউ পোলাপান আছে। এখন আমরা যদি এটা একদমই বন্ধ করে ফেলে তাহলে আমাদের সংসার চলার মতো কিছুই নেই। সেনাবাহিনী বলছে সামগ্রিক ঝুঁকির কথা মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করছি, বাজারে আসার পরও যাতে স্যানিটাইজিং প্রসিডিউরটা মেনটেন হয়, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হয়। এর কারণে আমরা যেটা করছি, যেটা দেখা যাচ্ছে বাজারে, বিশেষ করে রিক্সা চলাচল, ফ্লোটিং মার্কেটগুলোর কারণে কাঁচা বাজারগুলো বেশি ক্রাউডেড হচ্ছে। আমরা যে উদ্যোগটা নিয়েছি ইমিডিয়েটলি, সেটা হলো যে সকল প্রকারের রিক্সা কাঁচা বাজারে আমরা অ্যালাউ করছি না। একই সাথে যে সকল ফ্লোটিং মার্কেট আছে, ভ্যানের উপরে যারা বিক্রি করছেন, তাদেরকে বলছি একটি নির্দিষ্ট দূরত্বে কাঁচা বাজারের বাইরে গিয়ে যাতে তারা তাদের বেচাকেনা করেন। আইইডিসিআর এর পরিসংখ্যান বলছে বৃহত্তর মিরপুরে পুরো ঢাকার 10 ভাগের 1 ভাগ কোভিড-19 সংক্রমিত রোগীর অবস্থান। সংখ্যায় যা 100 ছুঁই ছুঁই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রবেশ মুখগুলোতে দিনভর দেখা গেছে মানুষের আনাগোনা। যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে মামলা করেও ঠেকানো যাচ্ছে না তাদেরকে। অনেকে আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পায়ে হেঁটে ঢুকে পড়ছেন রাজধানীতে। আফজাল হোসেনকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। সরকারের নিষেধাজ্ঞা, প্রশাসনের কড়াকড়ি, পুলিশের লাঠিচার্জ, কোনো কোনো ক্ষেত্রে মামলা, এত কিছুর পরও ঘরে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে। সোমবার নারায়ণগঞ্জ এলাকায় হাইওয়ে পুলিশের এমন কড়া নজরদারির পরও দেখা যায় বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। পুলিশ বলছে অনেকে মিথ্যা বলে নানান অজুহাতে ঢাকা থেকে বের হতে চাইছেন। আজকে চলাফেরার যে নিষেধ জানতাম না, আমি মাল নিয়ে আসছি। যারা এখনো প্রয়োজনে ঢাকার বাইরে বের হওয়ার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আমরা এই চেকপোস্টেই ঘুরিয়ে দিচ্ছি এবং আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এদিকে গাবতলী এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন এক চালক। টাকা দিলে ঢাকা থেকে বের হতে দেবেন এমন শর্ত জুড়ে দেন চালকের কাছে, যদিও ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা তা অস্বীকার করেন। এদিকে অন্যান্য দিনের তুলনায় গাবতলী ও আব্দুল্লাহপুরে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও আশপাশের এলাকায় প্রায় 6 থেকে 7টি পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে অসংখ্য মানুষ এভাবে পায়ে হেঁটে অবলীলায় নারায়ণগঞ্জ অথবা ঢাকা থেকে বের হতে অথবা ঢুকতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে যদি পুলিশের টহল না থাকে তাহলে নিষেধাজ্ঞার যে সুফল তা কখনোই সফলতার মুখ দেখবে না। তোহা খান তামিম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আমনের পর এবার বোরো মৌসুমে কৃষক অ্যাপের মাধ্যমে দেশের 22 উপজেলা থেকে বোরো ধান সংগ্রহ করবে সরকার। খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে জানানো হয়, বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 6 লাখ মেট্রিক টন ধান ও 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মিলারদের কাছ থেকে 36 টাকা কেজি দরে 10 লাখ টন সেদ্ধ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে এবারও 26 টাকা কেজি দরে ধান কেনা হবে। এবার 64 জেলার একটি করে উপজেলা থেকে ধান কেনার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে মাত্র 22 উপজেলা থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। এর আগে গত আমন মৌসুমে 16টি জেলার 16টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান কেনা হয়। হাওড়াঞ্চলের ধান কাটতে চট্টগ্রাম থেকে পুলিশ প্রশাসনের সহায়তায় আরও 500 শ্রমিক পাঠানো হয়েছে। রাতে 20টি বাস যোগে নগরীর বাকলিয়া থেকে তাদের কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে পাঠানো হয়। এ নিয়ে 2 দিনে 600 শ্রমিক পাঠানো হলো। সিএমপি জানায়, নগরীর বাকলিয়া এলাকায় বসবাস রয়েছে 30,000-এর বেশি শ্রমিকের, যাদের অধিকাংশের বাড়ি হাওড়াঞ্চলে, কিন্তু এখন তাদের বেকার থাকতে হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগানো হয়েছে। আগামী 3 দিনের মধ্যে আরও 1000 শ্রমিক পাঠানো হবে বলেও জানায় সিএমপি। করোনার প্রভাবে কৃষি খাতে বিপর্যয় এড়াতে সরকার ঘোষিত সুযোগ সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সমন্বিত ব্যবস্থার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের কারো কারো মতে প্রান্তিক পর্যায়ে প্রণোদনা সুবিধা পৌঁছাতে হলে কৃষি অফিসকে সম্পৃক্ত করতে হবে। এদিকে শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মানিকগঞ্জ, কালীগঞ্জ, নরসিংদীর ঘোড়াশাল ঘুরে এসে জানাচ্ছেন সেলিয়া সুলতানা। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। মানিকগঞ্জের এলাকাগুলোতে ফসল কিছুটা সবুজ থাকলেও গাজীপুরের কালীগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত যেতে চোখে পড়বে সবুজ থেকে সোনালী হতে শুরু করা সবুজের সামিয়ানা। চলতি সপ্তাহ থেকে বোরো ধান ঘরে তোলার উপযোগী হতে শুরু করলেও আনন্দের তুলনায় তা যেন কৃষকের হাসি উজাড়ের কারণ। বৃষ্টি হলে অনেক ক্ষতি হবে ধানের, ওই যে লোকজন কামলা নেই, এলাকার লোকে বলে 7,000 টাকা, অল্প টাকা, আমি ওই জায়গায় আমি 2,000 টাকা কাটাই। রংপুর থেকে, দিনাজপুর থেকে লোক তারা আসে কাটে, কিন্তু এবার তো নিজেদেরটা কাটতে হইতেছে, খুব সমস্যা হইতেছে। অন্যদিকে বোরো ধান তুলতে এই মৌসুমে এক এলাকা থেকে আরেক এলাকায় যারা কাজ করেন তারাও লকডাউনের অবস্থায় কাজের এলাকায় পৌঁছতে পারছেন না। ধানের মনে বেশি পড়ে যায় খরচ, ধান কাটার বিষয়ে আলাপ করতাম গেছে, হাজার লেগে মানা করে। এই বছর করোনা সংক্রমণের কারণে দিনমজুর না পাওয়া এবং এই ধান সময় মতো ঘরে তুলতে না পারা এবং এই ধানের যে ব্যয় হয়েছে, যে খরচ হয়েছে, সেটি আবারও বাজারে উঠবে কিনা সবকিছু নিয়ে এক ধরনের আশঙ্কার মধ্যে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, আউশ চাষে প্রণোদনা পাওয়ার সম্ভাবনা থাকলেও বোরো চাষিদের জন্য আসলে কোনো সুসংবাদ কি আছে? এটা তো অবিলম্বে কার্যকর হবে লেখা আছে, সেই হিসেবে তো তারা যদি প্রসেস করে এখনই পাবে। যা ব্যাংকিং সিস্টেমে আছে তাই সেইভাবেই এটা বিতরণ হবে। ব্যাংক অ্যাকাউন্ট আসলে একটি সহজ বা সঠিক পন্থা নয় কৃষকদের কাছে টাকা পৌঁছানোর। সেই ক্ষেত্রে এই কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কি টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আসলেই প্রান্তিক কৃষকরা টাকাটি পাবেন। কৃষকরা দাবি করছেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার সুদ 2% পর্যন্ত কমিয়ে আনলে এবং যারা পরের জমি বর্গা চাষ করেন তাদেরও এই আওতায় আনা হলে আরও বেশি উপকৃত হবেন কৃষক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। করোনা পরিস্থিতির মধ্যে গ্রাহকদের সামনে প্রতারণার ফাঁদ পেতেছে অনেক অনলাইন প্রতিষ্ঠান। পণ্য কেনাকাটায় গ্রাহকদের দেওয়া হচ্ছে লোভনীয় অফার, ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকেই। শুভ খানের রিপোর্ট।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে পুরো দেশ। নিত্যপণ্য ও ওষুধ ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য দোকানপাট কিংবা বিপণী বিতান, বন্ধ গণপরিবহনও। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের পণ্য পরিবহন ব্যবস্থা। এ অবস্থায় সাধারণ মানুষের কেনাকাটার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন মার্কেটপ্লেস। মাস্ক, স্যানিটাইজার, চুল কাটার ট্রিমার কিংবা পোশাক সব ধরনের পণ্য কেনাকাটায় দিচ্ছে লোভনীয় অফার। তবে বিপত্তি শুরু হয় মূল্য পরিশোধের পর। আমি আমার ক্রেডিট কার্ডের সর্বশেষ ব্যালেন্স দিয়ে পণ্য অর্ডার করেছি। ফোন দিলে তাদের হটলাইন বন্ধ পাই। অনেক মেয়েরা কমেন্টস করছিল ওখানে যে তারা জিনিস পায় নাই কিন্তু অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তো আমি কিছুক্ষণ পর পর চেক করে দেখি যে ওই কমেন্টস গুলো ওরা ডিলিট করে দিচ্ছে। গ্রাহকদের প্রতারিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে ইক্যাপ। এই সময় অনেক সুবিধাভোগী লোকজন এটা সুবিধাটা নিতে চাবে, নতুন করে কোম্পানি তৈরি করে তারা করতে যাবে। সো এটা একটা বড় সমস্যা। সাধারণ গ্রাহককে আমরা যেটা বলার চেষ্টা করছি যে আপনারা যেখানে যে সাইটেই কিনবেন না কেন এটা বুঝে কিনুন। অনলাইনে ভোক্তাদের অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের ভোক্তা অধিদপ্তরের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে। পেজের মধ্যে সেখানে যদি কার কেউ প্রতারণার শিকার হলেন সেগুলো পেজের মধ্যে সবাই যেন একটু লিখে দেয় স্ক্রিনশট সহ। এরকম 2-3টার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা আমরা এর মধ্যেই নিয়ে ফেলছি। ইক্যাপের হিসেবে বর্তমানে দেশে 5 শতাধিক ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। এছাড়াও কয়েক হাজার প্রতিষ্ঠান ফেসবুকে ব্যবসা পরিচালনা করছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কামরাঙ্গীরচরের 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের প্রায় 2000 দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন এসব ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় নেতাকর্মীরা। খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য উপহার পাঠাইছে। আরে ভাই দ্রুত বাজারে কি করে? নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায়। দ্রুত বাজারে রাখা। এই মুরব্বি আসেনি। না না, এই দুই আরেকবার সেগুন না। কামরাঙ্গীরচরে প্রধানমন্ত্রীর ত্রাণ পেয়ে দুস্থ পরিবারগুলো অত্যন্ত খুশি এবং তারা আশাবাদী নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এভাবে তারা ত্রাণ সামগ্রী পেয়ে থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই ত্রাণ প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ অব্যাহত থাকবে। রাস্তাঘাটে দাঁড়িয়ে নিতে পারে না, তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো যদি মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়া অব্যাহত থাকে কামরাঙ্গীরচরবাসীর দিকে তাকায়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় মৃত্যু 100 ছাড়ালো, একদিনে মারা গেলেন 10 জন, শনাক্ত সর্বোচ্চ 492। ঢাকা ও নারায়ণগঞ্জের পর এবার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর। মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুতে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ে 64 সচিবকে দায়িত্ব বন্টন। বোরো মৌসুমে 22 উপজেলা থেকে কৃষক অ্যাপে ধান কিনবে সরকার। কেজি প্রতি মূল্য এবারও 26 টাকা। প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম থেকে হাওড়ে পাঠানো হলো 500 শ্রমিক। ভেঙে পড়েছে রাজধানীর অনেক এলাকার লকডাউন। স্বাস্থ্যবিধি না মানার কারণে বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে মামলা। এবং যুক্তরাষ্ট্রে করোনায় আরও 8 বাংলাদেশি সহ 1,500 মৃত্যু। ভারতে কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল। চরম আতঙ্কে ইউরোপ প্রবাসীরা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।